শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো। রোহিঙ্গা প্রত্যাবাসনের চেষ্টা চলছে জানালেন প্রধানমন্ত্রী। করোনা পরবর্তী বিশ্বের জন্য তরুণদের উদ্ভাবনী চিন্তায় এগিয়ে আসার আহ্বান। কোভিড আক্রান্ত হয়ে দেশে আরো ৩৭ জনের মৃত্যু। কোরবানির হাটে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। পুলিশের স্থাপনা ও যানবাহনে আত্মঘাতী জঙ্গি হামলার আশঙ্কায় নিরাপত্তা জোরদার। মাঠ পর্যায়ে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ। এবং ১ মাসেরও বেশি সময়ের কয়েক দফা বন্যায় বিপর্যস্ত অনেক জেলার জনজীবন। রাজধানীর পূর্বাঞ্চলেও বন্যার পানি। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে করোনাকালে সাধারণ মানুষের টিকে থাকার লড়াইয়ের খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। এবারে বিস্তারিত। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা ওআইসি ইউথ ক্যাপিটাল 2020-এর ভার্চুয়াল উদ্বোধনীতে প্রধানমন্ত্রী বলেন, কোভিড-19 পরবর্তী বিশ্বের জন্য উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতা নিয়ে তরুণদের এগিয়ে আসতে হবে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। একটি স্থিতিস্থাপক ভবিষ্যতের জন্য সমতা ও সমৃদ্ধি, এমন প্রতিপাদ্যে এবারের ঢাকা ওআইসি ইউথ ক্যাপিটাল 2020 অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা সংকট মোকাবেলা ও ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে $12 বিলিয়ন প্যাকেজ ঘোষণার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কোভিড-19 মহামারীর সময় ও পরবর্তীতে তরুণদের ভবিষ্যৎ নির্মাণে সিদ্ধান্ত নেয়ার বিরাট সুযোগ রয়েছে। COVID-19 has shown that we must cherish the vitality of the youth. It has been observed that people live in cherishing natural environment are fighting this pandemic better. Hence, we must work together to uphold basic features of the environment in our everyday life. The youth has great opportunity to be part of this decision making by engaging themselves with ideas and innovations to build a future which they think would be resilient and sustainable. নানা সংকটের মধ্যে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, তাদের ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। Bangladesh has given shelter to more than 1.1 million forcibly displaced Rohingyas from Myanmar. We thank the OIC and all the member states for extending their generous assistance towards one of the most persecuted populations in the world. Despite systematic denial, we are trying to arrange for their safe, secure, and dignified return to their motherland with the help of the international community. এই আয়োজনের মধ্যে দিয়ে এবারই বঙ্গবন্ধু গ্লোবাল ইউথ লিডারশিপ পুরস্কার চালু করা হলো। অনুষ্ঠানে ওআইসি মহাসচিব এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী সহ বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রীরা ভার্চুয়ালি যোগ দিয়েছেন। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নওগাঁ 6 আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে 54 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইসরাফিল আলম গত কয়েকদিন রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। সকাল 6:20 চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 6 জুলাই ইসরাফিল আলমের করোনা ভাইরাস শনাক্ত হয়। তখনই তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে তিনি বাসায় চলে যান। 15 জুলাই নমুনা পরীক্ষায় তার করোনা ভাইরাস নেগেটিভ আসে। 17 জুলাই ফুসফুসের জটিলতায় অসুস্থ হয়ে পড়লে আবারও ইসরাফিল আলমকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। শোক জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও কৃষি মন্ত্রী মোহাম্মদ আব্দুর রাজ্জাক। শ্রমিক নেতা ইসরাফিল আলম 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হিসেবে আরও 2772 জন শনাক্ত হয়েছেন। এ সময় মারা গেছেন 37 জন। মৃত্যু হার এবং গড় শনাক্তের হার দুটোই ঊর্ধ্বমুখী। এরকম অবস্থায় সংক্রমণ নিয়ন্ত্রণে কোরবানির হাটে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চকর মালিথার রিপোর্ট। গত কয়েকদিনে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা একই রকম থাকলেও ওঠানামা করছে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার। তবে মোট শনাক্তের দিনওয়ারি গড় কমানো যাচ্ছে না, যা ঊর্ধ্বমুখী সংক্রমণের প্রমাণ। এ হার এ যাবৎকালের সর্বোচ্চ 20.12%। বুলেটিনে জানানো হয় 24 ঘন্টায় নমুনা সংগ্রহ 12,544, পরীক্ষা 12,859, শনাক্ত 2,772 জন, শনাক্তের হার 21.56। এ সময় মৃত্যু সংখ্যা 37, সুস্থ 1,801 জন। দেশে মোট আক্রান্ত শনাক্ত 2,26,225, চিকিৎসাধীন 97,577 জন, সুস্থ 1,25,683, মৃত্যু 2,965। শনাক্ত হয়েছে 2,772 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 2,965 জন। কোরবানির হাটে ক্রেতা বিক্রেতা সহ সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয় স্বাস্থ্য বুলেটিনে। সামনে কোরবানি ঈদ উপলক্ষে গরুর হাটের যে নীতিমালা বা নিয়ম স্বাস্থ্যবিধি বলা হয়েছে, সেই স্বাস্থ্যবিধিগুলি সর্বাত্মকভাবে মেনে চলুন। নিজেকে সুরক্ষিত রাখুন, পরিবারের সকলকে সুরক্ষিত রাখুন। ঈদের ছুটিতে আনন্দের সময়গুলোতে সঠিকভাবে মাস্ক পরতে বলেন ডাক্তার নাসিমা সুলতানা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। এবারে স্বাস্থ্য বুলেটিনের বিশ্লেষণ। দিনের বুলেটিন ও সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করে ঢাকা মেডিকেল কলেজের প্রসূতি ও স্ত্রী রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর উৎপলা মজুমদার করোনার বিষয়ে সতর্কতাগুলোকে হালকাভাবে না নিতে পরামর্শ দিয়েছেন। সক্ষম দম্পতিদের করোনাকালে গর্ভধারণের পরিকল্পনা না করতে অনুরোধ করেছেন প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ। গোটা পৃথিবী এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। মহামারী করোনার ভয়াল গ্রাসে জর্জরিত পৃথিবীর প্রতিটি দেশ, আমাদের বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। প্রতিদিন আমাদের দেশে 30 থেকে 50 বা তারও বেশি সংখ্যক মানুষ এই করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। ব্যাপারটাকে আমাদের হালকাভাবে নিলে হবে না। যদিও আমাদের নমুনা সংগ্রহের পরিমাণ কমে এসেছে, কিন্তু নমুনা সংগ্রহের পরিমাণ যত বাড়বে তত কিন্তু আমাদের কেস ডিটেকশন হবে। সুতরাং আসুন আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি, জনসমাগম এড়িয়ে চলি, যতটা সম্ভব নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করি। যে সমস্ত সক্ষম দম্পতি গর্ভধারণের জন্য প্ল্যানিং করছিলেন তাদের ক্ষেত্রে বলবো মিনিমাম আগামী 2-3 মাস অপেক্ষা করুন। যে সমস্ত মায়েরা অলরেডি গর্ভবতী হয়েছেন তারা নিজেরা এবং তাদের গর্ভস্থ সন্তানকে সুরক্ষিত রাখার জন্য নিয়মিত টেলিমেডিসিনের শরণাপন্ন হবেন। গর্ভবতী অবস্থায় করোনাতে আক্রান্ত হলে তার ইফেক্ট কতটুকু ভয়াবহ হতে পারে তা কিন্তু আমরা জেনে গেছি। তো আসুন আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখার চেষ্টা করি। সংবাদের জন্য বাংলাদেশের 75% মানুষ নির্ভর করে টেলিভিশনের উপর। ফেসবুকের উপর নির্ভর করা মানুষের সংখ্যা আলাদাভাবে দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালের চেয়ে বেশি। তবে সংবাদবোধ কম থাকার কারণে অনেকেই বুঝতে পারেন না যে ফেসবুকের মতো সামাজিক মাধ্যমে প্রচার হওয়া অনেক কিছুই আসলে গুজব এবং অসত্য বা ভুল তথ্য। সংবাদ সংশ্লিষ্টরা তাই মানুষের সংবাদবোধ গড়ে তোলার উপর গুরুত্ব দিয়েছেন। রোকসানা আমিনের রিপোর্ট। আগের চেয়ে অনেক কমে এলেও প্রতিদিন পাঠকের দোরগোড়ায় পৌঁছে যায় সংবাদপত্র। অনলাইন পোর্টালে মিনিটে মিনিটে প্রকাশিত হয় খবর। 24 ঘন্টা সংবাদ পরিবেশন করছে বিভিন্ন টেলিভিশন চ্যানেল। তবে মূলধারার সংবাদ মাধ্যমকে ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে, যে সামাজিক মাধ্যম বিশেষ করে ফেসবুকে প্রচার হওয়া অনেক কিছুই আসলে মিথ্যা।
বোধটা যদি না থাকে, সাধারণ মানুষ কতটা সেটা বুঝতে পারে এমআরডিআই এবং ইউনিসেফের গবেষণায় উঠে এসেছে পৃথিবীর অন্য অনেক দেশের মতো বাংলাদেশেও সংবাদ সজ্ঞানতা কম থাকায় সোশ্যাল মিডিয়া এবং মূলধারার গণমাধ্যমের মধ্যে পার্থক্য করতে পারেন না অনেকে। বাংলাদেশে সংবাদের প্রধান সূত্র হিসেবে উৎস হিসেবে সংবাদপত্রের অবনমন হচ্ছে, যেটি দখল করে ফেলেছে ফেসবুক। 9.4% মানুষ মত দিয়েছে যে তারা প্রধান উৎস হিসেবে সংবাদের জন্য বাংলাদেশে ফেসবুক ব্যবহার করে থাকে, যেখানে 8.4% রেসপন্ডেন্ট বলেছেন সংবাদপত্র ব্যবহার করেন। একটা বড় জায়গা হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল পর্যায় থেকে অ্যাটলিস্ট এইচএসসি পর্যন্ত কোথাও না কোথাও সেই কোর্স থাকতে পারে বা থাকা উচিত, যেটা আমাকে এখন যে বিশাল তথ্যের যে সমুদ্রের মধ্যে আমরা আছি, বিশেষ করে ইন্টারনেট বিপ্লবের কারণে সেই তথ্যের কোন তথ্য সঠিক কোন তথ্য বেঠিক সেটা আমাকে বোঝার জন্য সেই জ্ঞানটা আমার প্রয়োজন পড়বে। বিশ্বব্যাপী সাংবাদিকতায় যে পরিবর্তন, সে বিষয়টি উঠে আসে অনলাইন আলোচনায়। এইটা শুধু সোশ্যাল মিডিয়াকে আমরা দোষ দেব না, অনেক বড় বড় ট্রাস্টেড সংবাদ মাধ্যম এই কাজ করছে। তো তার মানে হচ্ছে যে আমরা এমন একটা জায়গায় বসবাস করছি যেখানে এই সীমারেখা নির্দিষ্ট করা একটু কঠিন। আস্থা তৈরি হওয়ার জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কোন মিডিয়ার নিউজটাকে আমি নিচ্ছি এবং যেটা আমি আস্থার সাথে নিচ্ছি। মিডিয়াম গুলোরই ফরম্যাট হয়তো চেঞ্জ করতে হবে, এবং একটা এই চেঞ্জড ফরম্যাটে চেঞ্জ কন্টেন্টে আমাদের সোসাইটি হয়তো অনেক বেশি উপকৃত হবে। সাধারণ মানুষের মধ্যে সংবাদ সজ্ঞানতা গড়ে তুলতে স্কুল পর্যায় থেকে পাঠ্যসূচিতে বিষয়টি অন্তর্ভুক্ত করা সহ প্রচারমূলক কর্মসূচির সুপারিশ করেন বিশেষজ্ঞরা। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। রাজধানীতে আত্মঘাতী জঙ্গি হামলা এড়াতে মাঠ পর্যায়ে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা বাড়াতে বলা হয়েছে পুলিশের সকল স্থাপনা ও যানবাহনে। তবে কাউন্টার টেরোরিজমের কর্মকর্তারা বলেছেন, নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করলেও বড় ধরনের হামলার সক্ষমতা জঙ্গিদের নেই। এনামুল কবির রূপমের রিপোর্ট। ঈদুল আজহা সামনে রেখে বেঙ্গল উলায়াত ঘোষণার নামে নিজেদের অস্তিত্ব জানান দিতে হামলার প্রস্তুতি নিচ্ছে জঙ্গিরা। এমন খবরে রাজধানীতে পথে পথে চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি। বিভিন্ন ধর্মীয় উপাসনালয় ও মাজার কেন্দ্রিক মসজিদে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। নিরাপত্তা বাড়ানো হয়েছে বিমানবন্দর, কূটনীতিক পাড়া ও পুলিশ স্টেশন সহ সকল স্থাপনায়। ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা ছাড়াও সতর্ক থাকতে বলা হয়েছে সব পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের। তারা যেহেতু ধর্মীয় ভুল ব্যাখ্যায় বিশ্বাস করে, তারাও মনে করে যে ঈদের সময় ঘটনা ঘটালে ঈদের আগে পরে এই সময় তারা বেশি পুণ্যের অধিকারী হবে। যদিও তাদের নেটওয়ার্ক বা সাংগঠনিক অবস্থা সেইভাবে একেবারেই তেমন কোনো শক্তিশালী অবস্থান, তাদের সাংগঠনিক কাঠামো সেটি নাই, তারপরেও বিচ্ছিন্নভাবেও যাতে কেউ কোনো ঘটনা না ঘটাতে পারে সেই জন্যই আমরা সতর্ক অবস্থানে রয়েছি। নিষিদ্ধ হলেও কোনো কোনো জঙ্গি গোষ্ঠী এখনো অপতৎপরতা চালানোর চেষ্টা করছে বলছেন গোয়েন্দারা। চলতি বছরেই আল্লাহর দলকে সরকার নিষিদ্ধ ঘোষণা করে। নিষিদ্ধ ঘোষণার পরে যারা আগে এই আল্লাহর দলের সাথে সম্পৃক্ত ছিল তারা অনেকেই ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। নিষিদ্ধ ঘোষণার পরেও যারা সক্রিয় আছে তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে। রাজধানীতে শুক্রবার রাতের বোমা বিস্ফোরণকে পটকাবাজি ও শনিবার রাতে ট্রাফিক সার্জেন্টের মোটরসাইকেলে বোমা পেতে রাখার ঘটনাকে বোমার মতো বস্তু ফেলে রেখে ভীতি ছড়ানোর চেষ্টা বলছেন গোয়েন্দারা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর পূর্বাঞ্চলে বন্যার পানি ঢুকে পড়েছে। পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন নিম্নাঞ্চলের অনেক মানুষ। এলাকাগুলোতে বন্যার পানি বাড়তে থাকায় আতঙ্কে দিন গুনছেন তারা। আলিয়াসগড়ের ভিডিওতে আফরোজা হাসির রিপোর্ট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫ নম্বর ওয়ার্ডের খিলগাঁওয়ের পথ ধরে পূর্ব দিকে যাওয়ার সময়ই চোখে পড়ে বন্যার পানি বাড়তে থাকার চিত্র। ওই ওয়ার্ডের বাবুর জায়গা নামের অপেক্ষাকৃত নিচু এলাকাটির প্রায় সব বাড়িতেই বন্যার পানি। অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন পানিবন্দী মানুষ। কি গো চাচি, পানির মধ্যে কি করছে? গরম পানি আডুর উপরে মানে সমান পানি সব নষ্ট হয়ে গেছে। মাছ যা আছে সব পানির তলে, ঘাট মাছ যা আছে সব পানির তলে। যা একটা ফুল আছে ফুল ওই দলে হাত পাগল হয়ে রয়েছে, কিছুই পাই না। নিজে কত কষ্ট করে চলি নুনে ফেনে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫ নম্বর ওয়ার্ডের বাবুর জায়গা এলাকার অনেক মানুষই এখন বন্যার পানিতে ভাসছেন। একে তো করোনাকালে তাদের আয়ের উৎস একদমই সীমিত হয়ে এসেছে, তার উপর মরার উপর খাড়ার ঘা হিসেবে যোগ হয়েছে এই বন্যার পানি। এখন তাদের একবেলা খাবারের পর মনে প্রশ্ন জাগে, পরের বেলা খাবার জুটবে তো? অনেকেই গবাদি পশু সহ আশ্রয় নিয়েছেন একটি ঘরে। নিরাপদ খাবার পানির তীব্র সংকটে ভুগছেন তারা। করোনা কারণে মানুষের ব্যবসা বাণিজ্য নাই, এখন বন্যার মধ্যে ছেলে মেয়ে নিয়ে না খেয়ে আছে মানুষ। আমরা চলার কষ্ট না খাওয়ার কষ্ট, এদের পোলাপান কি খাওয়াই কি করি কোন? গরু ছাগল নিয়ে পোলাপান নিয়ে এক ঘরের মধ্যে বাস করতেছি, কোনো খাওয়ান টাউনের খবর নাই। খাবার পানিরও সমস্যা, পানি ডুবে যাইতেছে, এখন খাবার পানিও পাওয়া যায় না। আর না বালা পানির সাথে তো পচা পানিও আসতেছে, আর এটাই আমাকে খায়া জীবন বাঁচানো লাগে। রানতে পারি না, গরু বাছুর কত কষ্ট করতেছে, দেন পানির মধ্যে বাঁচতেছে। এমন আমাদেরও খাবার নেই, গরু বাছুরের খাবার নেই। গোরান, বেড়াইদ, সাতারকুল, ঢাকা নারায়ণগঞ্জের মধ্যবর্তী ডেমরা সহ রাজধানীর পূর্বাংশের নিম্নাঞ্চলের এলাকাগুলোতে বন্যা ঠেকানোর মতো বাঁধ না থাকায় পানি বেড়ে চলেছে। পানি উন্নয়ন বোর্ড ও ঢাকা ওয়াসা পানি নিষ্কাশনের জন্য 5টি স্থানে পাম্প বসালেও তা পূর্বাংশের নিম্নাঞ্চলকে বন্যামুক্ত করতে পারবে না বলছেন সংশ্লিষ্টরা। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন 2020-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এছাড়া মন্ত্রিসভার বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন বিষয়ে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত কাজের প্রতিবেদন উপস্থাপন করা হয়। বন্যা দীর্ঘস্থায়ী হলে তা মোকাবেলার জন্য কাজ করছে সরকার। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সব ধরনের সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এবারে হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। করোনার হটস্পট হিসেবে পরিচিত নারায়ণগঞ্জে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এ অবস্থায় হাসপাতালগুলোতে সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। শুধু কোভিড আক্রান্তদেরই নয়, অন্য রোগে আক্রান্তদেরও সেবা দেয়া হচ্ছে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে। এই হাসপাতালে 4 মাস ধরে বিরামহীনভাবে সেবা দিয়ে যাওয়া তরুণ চিকিৎসক গোলাম মোস্তফার কথা জানাচ্ছেন মোরসালিন বাবলা। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের বরাবো গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে 1979 সালে জন্ম গোলাম মোস্তফার। গ্রামের স্কুল থেকে মেধার স্বাক্ষর রেখে এসএসসি পাশের পর ভর্তি হন ঢাকার সরকারি সোহরাওয়ার্দী কলেজে। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে 2004 সালে এমবিবিএস পাশের পর কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দিয়ে সরকারি চাকরিতে পা রাখেন। পুলিশ বাহিনীর সদস্য হিসেবে 2014 সালে জাতিসংঘ মিশনে সাউথ সুদানে যান। দেশে ফিরে 2016 সালে শিশু স্বাস্থ্যে এফসিপিএস শেষ করেন তিনি। বর্তমানে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে অসুস্থদের সেবা দিয়ে যাচ্ছেন এই চিকিৎসক। করোনার যে স্বাভাবিক যে লক্ষণগুলো ছিল প্রথম দিক দিয়ে মানুষ যা জানে যে জ্বর, গলা ব্যথা, শ্বাসকষ্ট, এগুলো ছাড়াও অন্যান্য এমন কিছু এটিপিক্যাল প্রেজেন্টেশন নিয়ে রোগী আসতো, যেমন তীব্র বুকের ব্যথা যা তার বয়সের সাথে মিলে না। হার্ট অ্যাটাক বলে এই বয়সে মনে হয় না, কিন্তু আমরা এরকম রোগী পেয়েছিলাম তীব্র বুকের ব্যথা। ঠিক আছে, মেনলি হার্ট ইনভলভমেন্টের কারণে। আমরা জানি যে করোনায় ব্রেনও ইনভলভ, তাই স্ট্রোক নিয়ে পেয়েছে। একটা বৃদ্ধ মানুষ স্ট্রোক করতে পারে, কিন্তু যদি অল্প বয়সে করে বা আগে করে সেটা কিন্তু কোভিডই বলা হয়। তা এরকম রোগী আসতো। আর কিছু রোগী আসতো ইদানিং এখন যে রোগীর ফ্লুটা আসছে সেখানে নিউরোলজিক্যাল উইকনেস এবং মাসকুলার উইকনেস বলে আমার কেমন লাগে আমি বলতে পারি, আমার কেমন যেন লাগে। ডাক্তার গোলাম মোস্তফার স্ত্রী মাসুদা আক্তার নিজেও একজন চিকিৎসক। একমাত্র মেয়ে তাহাজিনাকে নিয়ে তারা থাকছেন নারায়ণগঞ্জে। করোনার এই মহামারীতে কোভিড, নন কোভিড রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি মনোবল বাড়াতেও কাজ করে যাচ্ছেন এই চিকিৎসক। আপনি অবস্থাটা এইরকম, আপনি আতঙ্কগ্রস্ত না, যে বেশি আতঙ্কগ্রস্ত তাকে আমরা নেগেটিভ কথা বলিস না। আপনি এত চিন্তা করার কিছু, আপনি বাসায় থাকেন, দুনিয়ার সবার কোভিড হবে, আপনার নাও হতে পারে। আপনি সাবধান থাকেন, আপনি দেখবেন যে এই 1-2 মাস পরে আপনি পুরোপুরি আমাদের সমাজও ভালো হয়ে যাবে, আপনিও ভালো হয়ে যাবেন। প্লিজ দয়া করে আতঙ্কগ্রস্ত হবে তাদেরকে এইভাবে বলুন। আর যারা অলরেডি দেখি যে বেপরোয়া, আতঙ্কগ্রস্ত না, তাদেরকে একটু সাবধান হইতে বলুন, সাবধানেই চলে। মানে এক একজনের জন্য এক এক রকমের ম্যানেজ। করোনা যুদ্ধে সম্মুখসারী যোদ্ধাকে আমরা স্বাগত জানাই। হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। এবারে গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স করোনার সর্বশেষ আপডেট।
করোনা ভাইরাস পরিস্থিতির সবশেষ আপডেট জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারিকুল ইসলাম মাসুম। মাসুম, করোনা পরিস্থিতি নিয়ে আপনার কাছে নতুন কি তথ্য আছে? ধন্যবাদ ফাগলিহা বুশরা। করোনা পরিস্থিতিতে কৃষি মন্ত্রণালয়ের 260 জন কর্মকর্তা কর্মচারী এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে মারা গেছেন 5 জন, আর চিকিৎসাধীন এবং আইসোলেশনে আছেন 116 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 139 জন মানুষ। করোনা নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন দৈনিক জাহান সম্পাদক রেবেকা ইয়াসমিন মারা গেছেন। রংপুরের পরীক্ষায় আজ 35 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এদের মধ্যে 11 জন রংপুর জেলায় মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন 1638 জন এবং সুস্থ হয়েছেন 1143 জন এবং মারা গেছেন এ পর্যন্ত 30 জন। লালমনিরহাটে 11 জন, কুড়িগ্রামে 8 জন, গাইবান্ধায় 4 জন এবং দিনাজপুরে 1 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। পাবনায় নতুন করে 76 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্ত শনাক্ত 822 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 360 জন। গোপালগঞ্জেও নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন 35 জন। এ পর্যন্ত জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছেন 1497 জন এবং এ পর্যন্ত করোনা এবং উপসর্গে মারা গেছেন 51 জন। করোনায় আজ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পটুয়াখালীর 250 শয্যা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আবুল কালাম মারা গেছেন। জেলায় মোট মারা গেছেন এ পর্যন্ত 29 জন। জেলায় নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন 13 জন। নতুনদের মধ্যে পুলিশ সদস্য, শিক্ষক শিক্ষিকা, ব্যাংকের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। জেলায় মোট আক্রান্ত শনাক্ত 995 জন এবং আজ নতুন 32 জন সহ সুস্থ হয়েছেন 602 জন। বরগুনায় 9 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন নতুন। জেলায় মোট আক্রান্ত শনাক্ত 607 জন। আন্তর্জাতিক করোনা ভাইরাসকে সবচেয়ে গুরুতর বিশ্ব স্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে বর্ণনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা ভাইরাসের মধ্যে আমরা আগে থেকেই জানি যে এবছর হজ খুব সীমিত করে দেওয়া হয়েছে। 1000 মানুষ হজ করতে পারবেন এবং সৌদি আরবের 300 জন এবং সারা বিশ্ব থেকে আরও 700 জন মানুষ এবার হজ পালন করবেন। এবারের আরেকটা খবর হলো যে সৌদি আরব থেকে আরবির পাশাপাশি আরও 10টি ভাষায় এবছর খুতবা সম্প্রচার করা হবে। এর মধ্যে বাংলা ভাষা আছে, অর্থাৎ বাংলা ভাষাভাষী মানুষ এবছরের হজের খুতবা বাংলা ভাষায় চাইলে শুনতে পারবেন। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী সারা বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছেন করোনায় 1,65,491 জন, সুস্থ হয়েছেন 1,01,15,931 জন আর মারা গেছেন 6,53,970 জন। আক্রান্ত রোগীর তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র, তাদের আক্রান্ত 43,52,833 জন। 2 আছে ব্রাজিল, তাদের আক্রান্ত 24,23,000 এবং ভারত আছে তৃতীয় অবস্থানে, তাদের আক্রান্ত শনাক্ত 14,79,277 জন। বাংলাদেশের অবস্থান 17 থেকে 16তে উঠে এসেছে। আক্রান্তের সংখ্যা দেখিয়েছে 2,26,225 জন এবং 15তে অবস্থান করছে ইতালি, যাদের আক্রান্ত শনাক্ত 2,46,286 জন। ফাগলিয়া বুশরা, আপনাকে ধন্যবাদ। জি ধন্যবাদ মাসুম আপনাকে। সংবাদের এই পর্যায়ে সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতির পর জানিয়ে ফিরব। যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন পরীক্ষায় মডার্নাকে আরো $472 মিলিয়ন সহায়তা। অস্ট্রেলিয়ায় একদিনে মৃত্যুর রেকর্ড। ভারত ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর এবং রেল শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের উপস্থিতিতে 10টি ব্রডগেজ লোকোমোটিভের বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এবং রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন লোকোমোটিভগুলো গ্রহণ করেন। ভারতীয় রেলের পক্ষে ইঞ্জিনগুলো বিকেলে দর্শনা স্টেশনে এসে পৌঁছায়। নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে করোনা মোকাবেলায় সম্ভাব্য ভ্যাকসিনের কার্যকারিতা ও নিরাপত্তা পরীক্ষায় দ্বিতীয় ধাপে মডার্নাকে আরও $472 মিলিয়ন দিয়েছে সরকার। দেশটিতে নতুন করে 54,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। ভারতে একদিনে সর্বোচ্চ প্রায় 50,000 করোনা রোগী শনাক্ত হয়েছে। অস্ট্রেলিয়ায় দ্বিতীয় ধাপে সংক্রমণ বাড়ায় রোববার একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড হয়েছে।
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। করোনা পরিস্থিতিতে টিকে থাকার এক নতুন লড়াইয়ে মানুষ। ধারাবাহিকভাবে আমরা তুলে ধরছি তাদের সংগ্রামের কথা। আজ কথা বলেছি রাজধানীর মহাখালীর সাথী বেগমের সাথে। আগে ফুটপাতে চায়ের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। করোনাকালে চা বিক্রি বন্ধ হওয়ায় এখন মাস্ক, স্যানিটাইজার বিক্রির নতুন পেশায় নিজেকে সম্পৃক্ত করেছেন সাথী। আমি আগে চায়ের দোকান করতাম, চা বিক্রি করতাম। এখন চায়ের দোকান চা বিক্রি হয় না, সেই জন্য আমি করোনার এই মাস্ক এবং এই যে হ্যাক্সেসল, এই যে সোয়াবলন, এগুলো আমি বিক্রি করি। এখন আগের মতো দিন চলে না, যেমন বিক্রি হয় না। আগে প্রথম যখন করোনা ছিল, প্রথম অবস্থায় ভালো বিক্রি করছি, ভালো বিক্রি হয়েছে, ভালো সংসারে খরচাপাতি দিয়ে সংসার চালাতে পারছি। এখন বর্তমান বিক্রি কম হয়, এই কারণে সংসারটা ভালো মতো চলে না এবং খুব কষ্টের মধ্যে আমরা দিন যাপন করছি। এখন কি করব? এখন এই করোনা কতদিন থাকবে আর কতদিন এরকম আমরা কষ্ট করব আর এইভাবে দিন কাটাবো? আমরা নিজেরা বুঝতে পারতেছি না আমরা কি করে খাবো। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স অর্থনীতি সংবাদ। নিজেদের এয়ারলাইন্সের উড়োজাহাজে কোনো যাত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হলে তার চিকিৎসা ও কোয়ারেন্টিনে থাকার ব্যয়ভার বহনের প্রতিশ্রুতি দিয়েছে এমিরেটস। এমিরেটসের পক্ষ থেকে জানানো হয়েছে বিমানের সব ধরনের যাত্রী এ সুবিধা পাবেন। আগামী 31 অক্টোবর পর্যন্ত এ সুবিধা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। এমিরেটসের বিমানে যাত্রার পর কোনো যাত্রী করোনায় আক্রান্ত হলে চিকিৎসা খরচ বাবদ প্রতি যাত্রীকে সর্বোচ্চ $1,73,000 দেয়া হবে। আক্রান্ত যাত্রীকে কোয়ারেন্টিনে থাকতে হলে তাকে প্রতিদিন সর্বোচ্চ $100 করে দেয়া হবে বলেও জানানো হয়েছে। অর্থাৎ চিকিৎসা খরচ ও কোয়ারেন্টিনের পুরো খরচই বহন করবে এমিরেটস। চট্টগ্রাম সংবাদ এবারে। চট্টগ্রামের নন এমপিওভুক্ত কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। পাথরঘাটা সানরাইজ কিন্ডারগার্টেন স্কুল মাঠে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা পুলক খাস্তগীর, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লুবনা হুমায়ুন, লায়ন হুমায়ুন কবির, স্কুল শিক্ষক মোহাম্মদ আজিজ সহ অন্যরা। এ সময় 5 শতাধিক নন এমপিওভুক্ত স্কুল শিক্ষকদের খাদ্য সহায়তা প্রদান করা হয়। পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। রংপুরে বিখ্যাত হাড়িভাঙা আম এ মৌসুমেও সারা দেশে বিশেষ সমাদর পেয়েছে। উৎপত্তিস্থল রংপুরে সুস্বাদু ও আঁশবিহীন এই আম কৃষি অর্থনীতিতে রাখছে বড় ভূমিকা। হাড়িভাঙা আমকে ঘিরে রংপুরে নানা উৎসব আয়োজনও চলছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। সুন্দরবনকে প্রাকৃতিকভাবে পুনর্গঠনের সুযোগ করে দিতে অগস্ট পর্যন্ত পর্যটন সহ সব ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা চেয়েছে জেলা প্রশাসন। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। জেলা প্রশাসনের এমন উদ্যোগ ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত সুন্দরবন সুরক্ষায় ভূমিকা রাখবে বলে আশা করছেন পরিবেশবিদরা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 16 পয়েন্ট বেড়ে 4145 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 344টি কোম্পানির 437 কোটি 18 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 65 কোটি 63 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 117টির, কমেছে 67টির এবং অপরিবর্তিত রয়েছে 160টি কোম্পানির শেয়ারের দাম। আবারও সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতির।
বিরতির পর জানিয়ে ফিরব